দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। আজ আমাদের কথা বলবার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে ধর্ষণ, অপরাধের পূর্বাপর। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে দুদিন পরপরই আমাদের দেশে একটি করে ধর্ষণের ঘটনার খবর প্রকাশ হয় এবং গণমাধ্যম সহ চায়ের আড্ডা সব জায়গায় কথা এই একই বিষয় নিয়ে হয়। কিন্তু এই যে একের পর এক ঘটনা ঘটে চলেছে, গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন আমরা দেখে চলেছি, কিন্তু এর শেষ কোথায়? ধর্ষণ, দল বেঁধে ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, অথবা নিপীড়িত নারীটির আত্মহত্যার খবর। এই খবরের মিছিল, অথবা যদি আমরা বলি এই ধর্ষণ এবং হত্যার মিছিল, এর শেষ কোথায়? কোন উপায়ে আমরা এই ধর্ষণের দুষ্টু চক্র থেকে মুক্তি পেতে পারি? আজ আমরা এই বিষয়ে কথা বলতে চাই এবং এই নিয়ে কথা বলবার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন তিনজন অতিথি। চলুন, যিনি স্টুডিওতে রয়েছেন আগে তার সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকে আরও যোগ দিয়েছেন নিজেরা করির সমন্বয়কারী এবং মানবাধিকার কর্মী খুশি কবির। এছাড়া আমাদের সঙ্গে আর খানিকক্ষণের মধ্যেই যোগ দেবেন মনোরোগ চিকিৎসক ডাক্তার মেখলা সরকার। আজকের আলোচনাটা খুশি কবির, আপনাকে দিয়েই শুরু করতে চাই। এই যে ঢাকায় দুদিন ধরে আমরা একটি ধর্ষণ কি না এটি নিয়েও নানান রকমের আসলে কথা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি, কিন্তু এই যে ধর্ষণ কাণ্ড যেটি নিয়ে কথা আবারও শুরু হলো এবং একই রকমভাবে আমরা ভিকটিম ব্লেমিংও দেখেছি, মানে যেই নারী নিপীড়নের শিকার হলেন তারই দিকে অঙ্গুলি তোলা হয়েছে। এই যে একই সংস্কৃতি আমরা দেখে চলেছি, ধর্ষণের ঘটনা ঘটে চলেছে, এর শেষ কোথায়? কি দেখছেন? শেষ তো হচ্ছে যখন আমাদের চিন্তা চেতনা মানসিকতার পরিবর্তন আসবে। এখন হত্যা করলে, কোনো কেউ কার উপর আঘাত আনলে, তাকে হত্যা করার চেষ্টা করলে, কোনো ধরনের ছিনতাই করলে, চুরি ডাকাতি করলে, যে ধরনেরই যে কোনো মানে ফৌজদারি বা ক্রিমিনাল কোনো একটা ক্রাইম করে থাকলে, একটা মানে যে কোনো একটা অপরাধ করে থাকলে, সে অপরাধটাই হচ্ছে যেটা বিচারের অধীনে গিয়ে সে বিচারক মণ্ডলী বা বিচার ব্যবস্থা যেটা আছে, আমাদের কোর্ট, আমাদের আদালত, তারা এটাকে প্রমাণ দেখে সবকিছু দেখে তারা এটাকে ঠিক করে যে কি এটা কি বিষয়টা কি, আর দোষী সাব্যস্ত হলে তার কি দণ্ডটা কি হবে, এটা তো আইনে সবকিছু লেখা আছে। এখন এইসব ঘটনায় যাকে হত্যা করা হচ্ছে বা হত্যার চেষ্টা করা হচ্ছে বা ছিনতাই করা হচ্ছে বা ডাকাতি করা হচ্ছে বা চুরি করা হচ্ছে বা প্রতারণা করা হচ্ছে, যেগুলো সেখানে যাকে করা হচ্ছে, যে যার উপর অপরাধটা হচ্ছে, যে ভিকটিম, তার চরিত্র ইস্যুটা নয়, ইস্যুটা হচ্ছে ক্রাইম, যেটা হচ্ছে আসল অপরাধটা। এখন ধর্ষণের ব্যাপারে বা নারী হলেই তখন নারীর চরিত্রটা কেন চলে আসবে? মানে ক্রাইম তো ক্রাইম, অপরাধ তো অপরাধ। এখানে যে ভিকটিম, যার উপর এ ধরনের নির্যাতন ঘটেছে, তার চরিত্রটা আনাটা হচ্ছে, আমি বলবো যে যারা এগুলো নিয়ে আসছে তারা কিন্তু এই ধরনের মানসিকতা, যেটা ধর্ষণকে উৎসাহিত করে, এটা প্রেরণা দেয়, অথবা তাদেরকে সাপোর্ট করে দেয়, নীরবে তাদেরকে সমর্থন করে, এইগুলোই ঘটে থাকে। এটা ঘটেছে অনেকটা আমাদের সমাজে, আমাদের মাথার মধ্যে যেভাবে ঢুকিয়েছে নারী একটা বস্তু, নারীকে আবদ্ধ করে রাখতে হবে। বেগম রোকেয়ার কথাই যদি বলি, তার ভাষায়, সে আবদ্ধ করে আসবাবপত্রের মধ্যে তালা বন্ধ করে রেখে দিতে হবে, তাকে সে হচ্ছে একটা বস্তু, সে মানুষ না। আর আমি অপরদিকে বলবো যে সকল
ব্যক্তিরা এ ধরনের ঘটনা ঘটায় তারা মানুষ না। এবং আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন যে এটার কবে এটাকে আমাদের এটার সুরাহা কবে হবে, এটার এই এই যে কারাওয়ান যে হচ্ছে, এটার যে মিছিল যে হচ্ছে, এটার শেষ কবে দেখব? যখন পুরুষরা নিজেকে মানুষ হিসাবে দেখবে, নারীকে মানুষ হিসাবে দেখবে, মানব জাতিকে শ্রদ্ধা করতে শিখবে। ধন্যবাদ খুশি কবির, আপনার কাছে আবারও আসব। এই যে নারীকে মনুষ্যপদ বাচ্য হিসেবে দেখা বা মনুষ্যপদ বাচ্য বলে বিবেচনা করার যে একটা বিরাট চ্যালেঞ্জ আমরা এই দেশে দেখতে পাই, যেটি যে কোনো ধর্ষণ কাণ্ডের ক্ষেত্রেই সাধারণত চলে আসে। তার পরনে কি ছিল, তার চলন কেমন ছিল, তার জীবনযাপন কেমন ছিল, কার সঙ্গে সে গিয়েছিল ইত্যাকার প্রশ্নাবলী। এই প্রশ্নাবলী কি ধর্ষণকে উৎসাহিত করে কিনা, বা ধর্ষণের সংস্কৃতি আমাদের মনোজগতে বিরাজ করে বলেই এই প্রশ্নগুলো আসে কিনা, বিষয়টা কি আসলে আপনার কাছে বুঝতে চাই মাসুদ কামাল। দেখেন, খুশি আপা যে কথাগুলি বললেন, আপনি যে কথাটা বললেন, এটি আসলে প্রকৃত কারণ। ওই যে আপনি বলেন না যে নারী কি পোশাক পরেছিল, ওই পোশাক পরেছিল বলে এটা হয়েছে, এই কথাগুলি যে ভাবেন, যে যিনি উচ্চারণ করেন, ওনারা আসলে মনে মনে প্রত্যেকে ধর্ষক। সময় এবং সুযোগ পাচ্ছে না বলে করছে না, তারা সুযোগ পাচ্ছে না বলে করছে না, কারণ তারা ওই অজুহাতটা নিজেদের জীবনেও তারা প্রয়োগ করবেন বলে তারা মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। মানসিকভাবে তারা কিন্তু এক একজন ধর্ষক, এটা প্রত্যেক। এবং এই মেয়েটার ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাগুলি নিয়ে নানাভাবে বলতেছেন। প্রথমে বলতেছেন না পেরে বলতেছেন হ্যাঁ এই কাজটা ঠিক হয় না, খারাপ হয়েছে, তারপরে আবার বলতেছেন ওখানে গেল কেন, অমুক হলো কেন, তমুক হলো কেন। এই যে বলার যে ভঙ্গিটা, এই বলার ভঙ্গিটা প্রমাণ করে যে এদের মন মানসিকতায় কিন্তু এই বিষয়গুলো রয়ে গেছে। এখন খুশি আপু আরেকটা কথা খুব সুন্দর বলছেন, যেটা আপনিও বললেন, যে যতদিন পর্যন্ত পুরুষের মনে নারীকে মানুষ হিসেবে সম্মান করার মানসিকতাটা না আসবে, ততদিন পর্যন্ত কিন্তু এই ঘটনা ঘটতে থাকবে। কিভাবে এটা হতে পারে? এই যে আপনি নারীকে মানুষ হিসেবে বিবেচনা করার কথা বলছেন, শিক্ষিত করবার কথা বলছেন পুরুষদেরকে, কি করে তা হতে পারে? আমি বলছি আপনাকে। দেখেন, যখন আপনার জ্বর হয়, সারা শরীরে উত্তাপ টেম্পারেচার বাড়ে না? এখন আপনি যদি একমাত্র বগলতলায় বরফ দিয়ে রাখেন, আপনি জ্বর কিন্তু কমবে না। আপনি বগলতলায় বরফ দিয়ে তারপর ওখানে থার্মোমিটার ঢুকান, টেম্পারেচার কম পাবেন, কিন্তু আপনি জ্বর কমেনি। কিন্তু এটা তো সারা শরীরের রোগ, এটা বিচ্ছিন্নভাবে। তবে আমি যেটা মনে করি, প্রথমত এই শিক্ষাটা আসতে হবে ফ্যামিলি থেকে, প্রথমত পরিবার থেকে। যে পরিবারে একটা শিশু আপনার পুত্র সন্তান শৈশব থেকে দেখে যে তার পরিবারে তার মায়ের কোনো সম্মান নেই, তার পিতার কাছে তার মার কোনো সম্মান নেই, তার বোনের কোনো সম্মান নেই, তো সে তো সম্মান নারীদেরকে, মা এবং বোনকে সে কীভাবে মূল্যায়ন করছে নারী হিসাবে? সে তো নারীদেরকে অসম্মান করতেই শিখছে। মাসুদ কামাল, এখানেই কিন্তু আরও প্রশ্ন উঠে যাচ্ছে। আমরা সেই যে প্রশ্ন, নারী বললেই কেবল তার মাতৃত্ব অথবা বিবাহ সঙ্গে সম্পৃক্ত সম্পর্ক অথবা কারো কন্যা, কন্যা জায়া জননী, এই তিন রূপের বাইরে যেখানে বলা হচ্ছে নারীর মনুষ্য মর্যাদার প্রশ্ন, নারী কারো মা নয়, কারো কন্যা জায়া জননী কিছু নয়, তিনি একজন স্বাধীন স্বতন্ত্র মানুষ। পুরুষ যেরকম কারো বাবা, কারো পুত্র, কারো স্বামী, তার সেই পরিচয় মুখ্য নয়। এখন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে নারীকে মনুষ্য বিবেচনা করবার জন্য আপনার পরামর্শ কি হবে? না, আমি তো আগেই বললাম, পরামর্শটা হলো কি, আমার পরামর্শ শুনে কিন্তু কেউ কাজটা করবে না। তবু আমরা পরামর্শ শুনছি। আমরা যে কাজটা বলতে চাচ্ছি যে আসলে শিক্ষাটা শুরুর থেকে প্রথম আসতে হবে পরিবার থেকে, ফ্যামিলির থেকে। এবং তারপর একটা পুরুষ যতটা জায়গায় যাবে, ফ্যামিলি পরে যাবে স্কুলে, স্কুলে পরে যাবে কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে পরে যাবে রাষ্ট্রীয় পর্যায়ে, সকল ক্ষেত্রে কিন্তু এই জিনিসটার প্রতিফলন থাকতে হবে, প্রয়োগ থাকতে হবে। আপনি নিজের ঘরের বাইরে আসেন, আপনি ভাবেন কোথাও কি প্রয়োগটা আছে? বরঞ্চ অনেক সময় হয় কি, অতিরিক্ত দেখাতে যে আরও অপমান করা হয়।
আলাদা সিট রাখতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, এগুলো প্রয়োজন নেই তো কোনো। নারীরা কিন্তু চায় না। সেটা আবার অন্য বিতর্ক। কিছু প্রশ্ন আছে, এটা আমি নোট করে রাখলাম, এই সিট বা সংরক্ষিত আসন, সেটা আবার ভিন্ন বিতর্ক, লম্বা আলাপ। আমি এখানে আসবার আগে একটু খুশি কবির আপনার কাছে যেতে চাই। যে কোনো প্রসঙ্গ, মানে এই নারী এবং তার অধিকার প্রশ্ন, নারী বৈষম্য, এই বিষয়গুলো এলেই পরিবারের উপরে অনেক জোর দেওয়া হয়, যেটি অলঙ্ঘনীয় সত্য, অস্বীকারের কোনো উপায় নেই। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে খুশি কবির, পরিবার কি সমাজের বাইরের কিছু? সমাজের যে চর্চাগুলো আছে এগুলো চাইলেই কি সকল চর্চার বাইরে আসলে একটি পরিবার যেতে পারে কিনা, আপনার কি মনে হয়, বুঝতে চাই। না, আসলে আমরা যতগুলো প্রতিষ্ঠানের কথা বলছি, পরিবারও একটি মূল প্রতিষ্ঠান। তার সাথে আমি যদি শিক্ষা প্রতিষ্ঠান বলি, সমাজ একটা প্রতিষ্ঠান বলি, সবকিছু সে যেখানে যে কাজ করছে সেটা একটা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র যেটা, আমাদের আইনের যে বিভাগ আছে, তারপরে আইন প্রয়োগকারী যারা সংস্থাগুলো আছে, সবগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামোতে যে পিতৃতান্ত্রিক মানসিকতা যেটা চলে আসছে, যে পিতৃতান্ত্রিক মানসিকতা প্রথম থেকে শুরু হয়েছে, যে নারীকে এক অধীনস্থ, আমি হলাম, পুরুষ হচ্ছে সবকিছুর সে পুরোপুরি। নামগুলো আমরা যদি বলি যে আমরা যার সাথে আমাদের ঘর করি, ওই যে কোনো ভাষায় ডাকি না কেন, বাংলায় হোক বা ইংরেজিতে হোক বা যাই হোক, এই যে এটাতেই বোঝা যাচ্ছে কর্তা, স্বামী, এই শব্দগুলোতে বোঝা যাচ্ছে যে পরিবারের মধ্যে তার সম্পর্কটা কি, কোন জায়গায় নিয়ে যাচ্ছে। ইংরেজিতে যে হাজব্যান্ড বলে যাকে রক্ষা করে, যাকে নিয়ন্ত্রণ করে যেখানে নিয়ে যাচ্ছে। অ্যানিম্যাল হাজবেন্ডারি শুধু না, এমনিতেও বলে যে আমরা এইভাবে হাজবেন্ড করে নিয়ে যাচ্ছি, তার মানে আমি এভাবে তাকে নিয়ন্ত্রণ করে নিয়ে যাচ্ছি। তো ওই নিয়ন্ত্রকের যে জায়গাটা যে পুরো ভাষার মধ্যে চলে আসছে, আর আমরা এটাকে গ্রহণও করে নিচ্ছি। এখানে একটু আপনার সাথে সংযুক্ত করতে হচ্ছে, ভাষা তো আসলে জীবনেরই থেকে উৎসারিত শব্দাবলী, যেখানে আসলে নারী পুরুষের উপরে নির্ভরশীল, যেখানে নারীকে পুরুষ নিয়ন্ত্রণ করে, সেখান থেকেই তো শব্দাবলী এসেছে। তাহলে সে যদি নিয়ন্ত্রিত হয় আর তাকে যদি নিয়ন্ত্রণ করা হয়, তাহলে এই শব্দের সমস্যা কি, সংকট কোথায় দেখছেন আপনি, বা এর বিকল্প আর কি হতে পারে, আপনার কি পরামর্শ? তো একটা, এখন মানুষ, আমার সংবিধান বলে যে আমরা সকলে সমান, নারী পুরুষ লিঙ্গ কোনো ভেদাভেদ নাই, সকলে সমান অধিকার। আমি জন্মিয়েছি পরিবারে একজন মেয়ে, আমার ভাই জন্মিয়েছে একজন ছেলে। এখন জন্মের পর থেকে যদি আমাকে বলা হয় তোমাকে পরের ঘরে যেতে হবে, তুমি এইভাবে তুমি রূঢ় হইও না, তোমার মেজাজ দেখিও না, কেন শ্বশুর বাড়িতে গিয়ে তোমার এখানে তোমাকে তো খাপ খেয়ে চলতে হবে, এটা কিন্তু মেয়েকে শেখানো হচ্ছে যে তোমাকে আর একটা বাড়িতে যেতে হবে। ছেলেকে এই জিনিসটা আসছে না। ছেলে কিন্তু বেশ, মানে সে নিশ্চিন্ত বোধ করছে। ছেলেকে তো যেতে হয় না, মেয়ের বাড়িতে গিয়ে থাকতে হয় না, তার তো অ্যাডাপটেশনের দরকারও হয় না, মানে তার তো শিখতে হচ্ছে না। কিন্তু অ্যাডাপটেশনের দরকার হবে কেন? সে যদি কারোর সাথে একটা সম্পর্ক করে, তার বিবাহ করে আর একসাথে থাকতে চায়, তাদের সন্তানও হতে চায়, যেটাই হোক, সেখানে তারা কিন্তু একটা তো ওখানে তো অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে, তাকে তো এটা শিখতেই হবে। কিন্তু আমার সমাজ এটা শিখাচ্ছে। কেন শিখতে হবে? আপনি কি আমাদেরকে সেই যুক্তিটা দিতে পারেন? কেন আপনি মনে করছেন এরকম একটা নব বাস্তবতায় এসে আমরা উপনীত হয়েছি? কারণ আমি বলবো যে একজন মানুষ হিসাবে যার চিন্তার শক্তি আছে, যার কর্মক্ষেত্রের ক্ষমতা আছে, কাজ করার ক্ষমতা আছে, যে পরিবারকে সে অনেক কিছু অবদান দিচ্ছে, সে করছে, সে বাইরে আয় না করলেও সে বাড়িতে যা করছে তার মূল্য এবং অবদান কোনো অর্থেই কম না। সে যেগুলো করছে, সে একজন সম্পূর্ণ একজন মানুষ, যার একটা ভূমিকা আছে, যে কিছু করছে, তার অবদানটাকে স্বীকৃতি দেওয়া। কিন্তু আমার সমাজ এইটাকে একেবারে একপাশ করে ওটাকে একদম গ্রহণ করছে না, এইটা গ্রহণ করছে না। আমরা যদি দেখি পুরুষ নারী খেতে খামারে, এখন আজকাল নারীরা কিন্তু ক্ষেত মজুর হিসাবে কাজ করছে। এই দিন মজুরের কাজ, যখন ক্ষেত মজুরের কাজ করে, পুরুষ যদি 300 টাকা পায়, নারী পায় 200 অথবা 250 টাকা। এটা এলাকা জায়গায় ভেদে ভেদে পার্থক্য আছে, কিন্তু কোনো জায়গায় সমান পায় না।
এই যে বৈষম্য, এই জায়গা থেকেই একটু আমি খুশি কবির আপনার কাছ থেকে একটু মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। দুটো পয়েন্ট যেটি মনে হলো যে খুশি কবির বলছিলেন আমাদের জীবনের সকল ক্ষেত্রেই একটা বৈষম্য, নারী পদে পদে বৈষম্যের শিকার হচ্ছে, তার কাজ থেকে শুরু করে তার এক্সিস্টেন্স, মানে তার এই যে বেঁচে থাকা, তার অস্তিত্ব, সেটাকে অনেকটা নেতি করে দেওয়া হচ্ছে। সে থেকেও যেন নেই, যেন সে অদৃশ্য। এই যে অস্বীকৃতি, অদৃশ্যমানতা, তার অধস্থন অবস্থান, এই বিষয়গুলো কি কোনো না কোনোভাবে ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত বা ধর্ষণকে উৎসাহিত করে কিনা, আপনার কি মনে হয়, আপনার ব্যাখ্যা কি? দেখেন, আসলে কিন্তু বৈষম্যটা আমাদের যে কথাটা বলেন খুশি আপা, যে সংবিধান নারী পুরুষকে সমান করে দিয়েছে তো, সমাজকে তো দিয়েছে। সংবিধানে সবখানে দেওয়া হয়েছে। সংবিধানে প্রথমত নারী পুরুষ ধর্ম বর্ণ সকল ভেদে সকল নাগরিকের সমান অধিকার। এক ভোট, তো আপনার এক ভোট আমার এক ভোট, কিন্তু উত্তরাধিকারকে আমি আর আপনি সমান তো না। সংবিধান দিয়েছে কিন্তু আইন বোধহয় অনেকখানি দেয়নি। এই আলাপে ফিরবো, কিন্তু আমাদের একজন অতিথি, তাকে একটু স্বাগত জানাতে চাই। ডাক্তার মেখলা সরকার, মনোরোগ চিকিৎসক, তিনি এতক্ষণ আমাদের সঙ্গে কারিগরি ত্রুটির কারণে যোগ দিতে পারেননি, এখন তাকে দেখতে পাচ্ছি। মেখলা সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে ফিরবো, আমরা একটি আলাপের মাঝখানে আছি, প্রশ্নের উত্তরটি শেষ হলে আপনার কাছে আসবো। জি, আপনি বলছিলেন। তাহলে কি হলো, সংবিধান এবং আইন দুই কথা বলছে, এটা কি হতে পারে? এটা কি হওয়া উচিত? একটা দেশের সংবিধানের সঙ্গে আইন যদি সাংঘর্ষিক হয়, আপনি কোনটা মানবেন? সংবিধান মানবেন। তো সেটা কি মানছি আমরা? ধরেন আমার কোনো পুত্র সন্তান নেই, আমার তিনটা মেয়ে আছে, আমার সম্পদ আমি কিন্তু মৃত্যুর আগে তাড়াতাড়ি ওদের লিখে দেবো। কারণটা কি, আমার সব সম্পদ আমার মেয়েরা পাবে না। তো সংবিধান তাকে বলেছে তুমি সমান, কিন্তু আইন কি তাকে সমান অধিকার দিচ্ছে না। ধরেন আপনি বিয়ে করতে যাবেন, আপনি দুজন নারীকে নিয়ে গেলেন, দুই নারী সাক্ষী তো হবে না তো। তাহলে কি হলো, আইন তো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এবং আমার দেশটা এভাবে চলতে কেন দিচ্ছেন? যারা চালাচ্ছেন তারা তো কিছু বলছেন বলে আমি আপনি বলতে পারি, কিন্তু যারা এটা করবেন তারা তো কিছু বলছেন না। তারা কি আপনার কথায় চালাবেন নাকি আপনারা তাদের কথায় চলবেন? ধরেন আমি তত্ত্বগতভাবে বললাম যে জনগণের কথায় চলবে। ওকে, জনগণ, আপনি জনগণ, আমি জনগণ, আজকে দেখেন বলতেছি, আপনিও আমার সঙ্গে দ্বিমত করছেন না, কালকে কিছু এটা কোনো রিঅ্যাকশন হবে? তার মানে যতখানি বললে ফোর্স তৈরি হয়, বদলের জন্য ধাক্কার দরকার হয়, ততখানি কণ্ঠস্বর উঠছে না, বা উঠছে কিনা আমরা এই আলাপে আসবো। তার আগে ডাক্তার মেখলা সরকার, আপনার কাছে আসতে চাই। আপনি শুরুতে আমরা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম ধর্ষণ অপরাধের পূর্বাপর, এই বিষয়ে আজ আমরা কথা বলছি এবং আসলে জানতে চাইছি একটি ঘটনা, বিশেষ করে ধর্ষণের ঘটনা যখন ঘটে, এই যে নারীটির ওপরে যে নিপীড়ন চালানো হয়, এটি কি আসলে শুধুই একটি জৈবিক তাড়না থেকে হয় কিনা, নাকি এর সঙ্গে আরও কিছু মনোজাগতিক কোনো বিষয় জড়িত থাকে, যেখানে আপনারা কি দেখছেন, মানে আপনি কি দেখছেন? অনেকদিন ধরে আপনি কাজ করছেন সেখানে, আপনার পর্যবেক্ষণ। মেখলা সরকার, আপনি শুনছেন? আমার ধারণা সম্ভবত আমরা আবারও সংযোগটি হারিয়ে ফেলেছি কারিগরি ত্রুটি। আমি ঠিক ভালোভাবে বুঝতে পারিনি, আপনি প্রশ্নটা জি, আপনার কাছে জানতে চাই যে মানে এটা, আমি প্রশ্নটি তাহলে আরেকবার একটু করছি, যে যখনই ধর্ষণের কোনো ঘটনা ঘটে, আমরা এই ধর্ষণ কাণ্ডটিকে ঘিরে নানাবিধ ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে পাই, কিন্তু আমার প্রশ্ন যে যখন ধর্ষণ কাণ্ডটি ঘটে, এটিকে আসলে শুধু পুরুষের জৈবিক তাড়নার কারণে ঘটে, নাকি এর সঙ্গে আরও অন্য কোনো মনোজাগতিক, সামাজিক, সাংস্কৃতিক কোনো কারণ যুক্ত? আপনারা কাজ করতে গিয়ে কি দেখেছেন? আচ্ছা, এখানে ধর্ষণে আসলে তো জৈবিক তাড়না, এটা একটা মানে শুধুমাত্র জৈবিক তাড়না এটা বললে আমি ভুল বলবো, এবং এখানে আসলে জৈবিক তাড়নার বিষয়টা যেতে খুবই কমই বলা যায়। মেইন জায়গাটা কিন্তু এখানে এক ধরনের পাওয়ার গেম রয়েছে, একজনের শরীরের উপরে সম্পূর্ণ জবরদখল করার একটা ব্যাপার রয়েছে, এবং হলো যে তার সবকিছুর বাইরে তার মানসিক যে গঠন সেটাও কিন্তু রিফ্লেক্ট করে, এবং হলো নারীর প্রতি তার কি মনোভাব, এই জায়গাটাও কিন্তু আসলে এক ধরনের এখানে রিফ্লেক্টেড হয়। এবং বিশেষ করে ইদানিং যে এই ঘটনাগুলো আমরা দেখছি,
এটাতে কিন্তু এক ধরনের এরকম করে প্রতীয়মান হয় যে এই ঘটনাগুলো, এই যে একজনের প্রতি এত অত্যাচার জায়গা করতেছে, এটা সামহাও তার মধ্যে বা তার মননটা এমন ভাবে তৈরি যে এটা সামহাও এটা একটা জাস্টিফাইড। এবং এই জায়গা থেকে এই যে বিশেষ করে যতটুকু না তার জৈবিক তাড়নার ব্যাপারটা কাজ করে বা জৈবিক চাহিদা প্রবৃত্তি নিবারণের ব্যাপারটা কাজ করে, তার চেয়ে কিন্তু আরো বেশি হলো একটা গ্র্যাটিফিকেশনের জায়গা কাজ করে, যে এই যে তার সাথে এক ধরনের সেন্স অফ পাওয়ার, এই যে বল খাটিয়ে তুষ্টি পাওয়া, আপনি কি সেই জায়গাটিকে বোঝাচ্ছেন? আপনি গ্র্যাটিফিকেশনের কথা বলছিলেন, তার মানে যে পুরুষটি বল খাটিয়ে তিনি আনন্দ পেলেন, আপনি তার সেই তুষ্টির বিষয়টাকে নির্দেশ করছেন? একটা বল খাটানো একজনের পুরো একটা বডির সাথে, বডির উপরে তার নিজের সে পাওয়ারটা এমপ্লয় করা, এই বিষয়গুলোও কিন্তু তার মধ্যে চলে আসে। হ্যাঁ, শুধুমাত্র এখানে কিন্তু জৈবিক তাড়নার ব্যাপারটা এখানে কিন্তু প্রধান না। আপনার কাছে নিশ্চয়ই শুধুমাত্র রেপের, জি জি বলুন প্লিজ। মানে শুধুমাত্র রেপের ব্যাপারের ক্ষেত্রেই না, আপনারা আরো যদি অন্যান্য জায়গাগুলো আমরা দেখি, অনেক ক্ষেত্রে কিন্তু তার মধ্যে নানা রকমেরই হলো বা এই যে ধরেন কোন রকমের মানে সেক্সুয়ালিটিটা শুধুমাত্র একটা সেক্সুয়াল ইম্পালস, এটা দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায় না। এটার মধ্যে আরো অনেক রকমের হলো আসলে ফ্যাক্টর গুলা এটার সাথে রোল প্লে করে। আপনি যে আরো ফ্যাক্টরগুলোর কথা বলছিলেন সেই দিকে কি একটু সংক্ষেপে আমাদের আলোকপাত করতে? সম্ভবত সংযোগটি সম্ভবত খুব ধীর। আপনার কাছে আসতে চাই, কথা হচ্ছিল, আপনার কাছে আসবো তার আগে একটু খুশি কবির আপনার কাছে যেতে চাই। এই যে আরো অন্য কিছু ফ্যাক্টরের কথা বলা হচ্ছিল, যে ধর্ষণ কেবলই জৈবিক তাড়না থেকে হয় না, এই নিয়ে পৃথিবীব্যাপী ভুরি ভুরি গবেষণা রয়েছে, এবং অনেক গবেষণার মধ্যে যেটি এক লাইনে যদি বলা হয়, এই কথাটি বলা হয় ধর্ষণ হচ্ছে মনের ওপর জোর খাটানো এবং সেই অধস্থনকে বুঝিয়ে দেওয়া যে তুমি অধস্থন, তুমি দুর্বল। তো একই যেই জায়গা থেকে মেঘলা সরকার বলছিলেন অন্য কিছু ফ্যাক্টর বা আরো ভিন্ন কিছু বিষয় রয়েছে, সেই জায়গাটির দিকে কি খুশি কবির আপনি একটু আলোকপাত করবেন আমাদের? নিশ্চয়ই। আমি ডাক্তার মেঘলা সরকার কোন দিক থেকে বলতে চেয়েছিলেন সেটা তো উনি নিজে অবশ্যই পরে বলবেন। আমি আমার দিক থেকে বলি। আমি যদি বলি যে ৭১-এ অথবা যে কোনো যুদ্ধের সময় যখনই কোনো ধরনের সেরকম কনফ্লিক্ট হয়, তখন পুরুষ নারীর উপর এই ধরনের ধর্ষণ করে থাকে, যেটা আমাদের ৭১-এ আমাদের বীরাঙ্গনার উপর করা হয়েছিল। এটা একটি ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি, যুদ্ধের একটি কৌশল, নিয়ন্ত্রণ। আমি তোমার নারীদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছি, তোমার দেশকে নিয়ন্ত্রণ করে ফেলছি, তোমার নারী এখন আমি ব্যবহার করে ফেলেছি, আমি তাকে ধর্ষণ করে ফেলেছি, সে এখন আমি তাকে যৌনভাবে তাকে নিয়ন্ত্রণ করে ফেলেছি, আমার নিয়ন্ত্রণের অধীনে। এই যে এই মেন্টালিটি, এটা কিন্তু এখনো যুদ্ধ না থাকলেও অনেক পুরুষের মধ্যে ওই যে নিয়ন্ত্রণের ব্যবস্থা যেটা বলা হচ্ছিল, সে নিয়ন্ত্রণের ব্যবস্থার দিক থেকে চলে আসতে যাচ্ছে। আমি একটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম, সংবিধানের কথা যখন বলছিলেন, সংবিধানের জায়গায় কিন্তু একটা জায়গায় আছে যেটা আমরা সবসময় উঠাচ্ছি নারী সংগঠনগুলো, সেটা হচ্ছে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, পার্থক্য নাই, আমরা ধর্মনিরপেক্ষ সবকিছু, কিন্তু আমার পারিবারিক বা ব্যক্তিগত আইন এটা নিয়ন্ত্রণ করবে আমার ধর্ম। তার মানে ধর্মীয় আইন দ্বারা আমার পারিবারিক জীবনযাপন, আমার বিবাহ, আমার সন্তান কে গ্রহণ করছে কি করছে না, কে দায়িত্ব পাবে কি পাবে না, আমি কি করতে পারবো কিনা, এই সব কিছু কিন্তু উত্তরাধিকারের কথা যেটা আসছে, সব কিছু কিন্তু চলে আসছে এই ধর্মীয় আইন। আর অধিকাংশ ধর্মীয় আইনগুলো কিন্তু সাংঘাতিকভাবে পিতৃতান্ত্রিক এবং নারীকে একেবারে অধীনস্থ। অনেক দেশে আইনগুলো বদলানো হয়েছে, কিন্তু বেশ কয়েকটা দেশে, আমাদের দেশ সহ, যেখানে মূল জায়গায় বদলানো দরকার, কেন যুগ পাল্টিয়ে গেছে, আইনগুলো পরিবর্তনশীল, সবকিছুই পরিবর্তনশীল হওয়া উচিত যুগের সাথে, সেগুলো কিন্তু আমাদের দেশে আনা হয়নি। তো সংবিধানে কিন্তু এটা আমাকে এই জায়গায় দুর্বল করে রেখেছে, যে আমাকে আমার পারিবারিক আইন এটা নির্ভর করবে আমি কোন ধর্মের জন্মিয়েছি
বা বিশ্বাসী, কোন ধর্মের অধীনে আপনি রয়েছেন। ধন্যবাদ খুশি কবির। আমাদের একটি বিরতিতে যাবার সময় হয়েছে, কিন্তু তার আগে ডাক্তার মেখলা সরকার আরেকবার একটু আপনার কাছে আসতে চাই। আপনি কথা বলছিলেন যে ধর্ষণ কেবলই জৈবিক তাড়না থেকে হয় না, এখানে আরও কিছু ফ্যাক্টর বা বিষয় জড়িত রয়েছে। সেই বিষয়গুলো বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছিলেন যদি আরেকবার একটু বলেন। আমরা আবারও জি ডক্টর মেখলা সরকার আপনার কাছে জানতে চাই যে ধর্ষণের জন্য জৈবিক তাড়না ছাড়া আর কি কি ফ্যাক্টর কাজ করে? দুঃখিত, আমরা সম্ভবত কারিগরি ত্রুটির কারণে মেখলা সরকার আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি মিউটে আছেন, আপনি একটু মিউটটা আনমিউট করে নিন। আপনি সম্ভবত মিউট হয়ে আছেন। আমি দেখেছি উনি মিউটে আছেন। জি জি, আপনার কাছে জানতে চাই, আপনি খানিকক্ষণ আগে বলছিলেন যে ধর্ষণ তো কেবলই শরীরের একটি আকাঙ্ক্ষা হলো সেজন্য করা হয় এমন নয়, বরং এখানে আরো অন্য কিছু কারণ রয়েছে। তো সেই কারণগুলো কি? না, কারণগুলো তো আসলে এত মানে ব্যাপক পরিসরে, একটা তো আমি বললামই যে এখানে মানে ইয়ে ছাড়া হলো এক ধরনের নিয়ন্ত্রণের ব্যাপার কাজ করে বা পাওয়ার গেম ব্যাপারটা কাজ করে। আর এবং এইখানে কিন্তু অনেক ক্ষেত্রে যে মানে বিশেষ করে ইদানিং যে ঘটনাগুলো হচ্ছে এই জায়গাগুলোতে তার মানে যেটুকু বলা হয় যে তার ব্যক্তির যে মানসিক জায়গার গঠন, হ্যাঁ, বা মানসিক গঠনের বিষয়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে কিভাবে সে পুরো বিষয়টাকে দেখছে। এবং এক্ষেত্রে আমি বলবো যে একটা ইয়াং জেনারেশনের ক্ষেত্রে আমাদের যে অনলাইন গেম গুলা, এই বিষয়গুলোর প্রতি আমার মনে হয় দৃষ্টিপাত করা উচিত। এই জায়গাগুলো মনে হয় আমাদের খেয়াল করা উচিত। এবং বিশেষ করে আমি আসলে আমার নেটওয়ার্কটা খুব খারাপ বলে আমি তাড়াহুড়া করে আমি আমার জেস্ট কথাটা বলে যাচ্ছি। এখানে আসলে প্যারেন্টিং এর ব্যাপারে খুব ভালো মতন জোর দেওয়া উচিত। যে একটা শিশু কি হোক, যে শিশুরা কিভাবে বেড়ে উঠছে এখান থেকে কিন্তু একটা, এবং তার এনভায়রনমেন্টটা কিরকম, তার যে পরিবেশে সে বেড়ে উঠছে সে পরিবেশে নারীর প্রতি আচরণটা কিরকম, এই সবকিছুই কিন্তু ইনফরমেশন একটা মানে মানুষের মধ্যে একটা ব্যক্তির ব্যক্তিত্ব তৈরি হওয়ার জন্য কিন্তু এই বিষয়গুলো আসলে তার গড়ে ওঠার ক্ষেত্রে ভূমিকা রাখে। কারণ এই যে কোনো ধরেন আমাদের ইমোশনাল জায়গাগুলো, ইমোশনাল বা সেক্সুয়ালিটি যেটাই বলি, এটা কিন্তু আসলে হলো ব্যক্তির মধ্যে একটা নিয়ন্ত্রণেরও এখানে একটা ফ্যাক্টর হচ্ছে। কাজে এই যে ঘটনাগুলো হচ্ছে তার মানে এই জায়গাটাতে সে নিয়ন্ত্রণের প্রয়োজন বোধ করছে না, বা নিয়ন্ত্রণের তার ইচ্ছাটা মনে করছে না, মনে করছে তার একটা ইচ্ছা হচ্ছে এবং সেটা সে যেভাবেই হোক সেটা সে অ্যাচিভ করবে। আর এই যে মনের জায়গাটা, এই মনের জায়গাটা কেন এরকম হচ্ছে আমি বলবো এই জায়গাটাতে বোধহয় বেশি করে দৃষ্টিপাত দেওয়া উচিত। এবং স্পেসিফিক্যালি আমি বলবো প্রত্যেকটা অভিভাবকদের তাদের সন্তান পালনের ক্ষেত্রে, এবং এটা একদমই বলবো যে এটা একটা কলপ একটা বিষয়, যে আমাদের একটা ওয়ার্নিং সিগন্যাল এই ঘটনাগুলা, যে আমার প্রত্যেকটা মানে প্যারেন্টদের তার সন্তানদের ক্ষেত্রে কিন্তু তারা কিভাবে মানুষ করছে সেটা দেখার ব্যাপার রয়েছে। আমাদের অনলাইন অ্যাক্টিভিটিস গুলা এটা সুপারভাইজ করার ব্যাপার রয়েছে। এবং এখানে আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে, এখন কিন্তু আমাদের অনলাইনে সব ক্লাসগুলো হচ্ছে, কাজে হলো আমাদের একদম খুব ছোট বয়স থেকেই হলো বাচ্চাদের কিন্তু আমাদের হাতে দিয়ে দিতে হচ্ছে। এবং বিশেষ করে আপনারা হয়তো বা যে বাচ্চারা অনেক সময় গেম যখন খেলে, আমাদের বাবা মারা এই জিনিসগুলো কিন্তু ইনোসেন্ট অ্যাক্ট হিসেবে দেখে, কিন্তু গেমের নামে তারা কি খেলছে বা গেমের মধ্যে কি কি কম্পোনেন্ট গ্রুপ হচ্ছে, গেমগুলো অনেক অ্যাট্রাকটিভ করার জন্য কিন্তু অনেক সেক্সুয়াল কন্টেন্ট গুলা মানে খুব স্লোলি সাইলেন্টলি এটা ঢুকে দেওয়া হচ্ছে। কাজে এই ব্যাপারগুলো আমার বলবো হলো যে আমাদের দেখার প্রয়োজন রয়েছে এবং এটাতে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ ডাক্তার মেখলা সরকার। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি ধর্ষণ অপরাধের পূর্বাপর এই প্রসঙ্গে। আমরা জানবার চেষ্টা করছি কেন, কিভাবে এবং এর সঙ্গে আরো কত কিছু জড়িত, সেই বিষয়গুলো আজকে আমরা খতিয়ে দেখতে চাই। ধর্ষণের অনেক কারণ, অনেক কিছুই বলা হয়, এই নিয়ে অনেক গবেষণাও রয়েছে। আমি যদি একটি ছোট্ট গবেষণার কথা উল্লেখ করতে চাই, সেটি আজকে থেকে প্রায় আরও 4 দশক হয়ে গেল, প্রায় 4 দশক আগে হওয়া জোসেফ মারোলা এবং ডায়ানা স্কালি, খুবই বিখ্যাত। তারা একটি গবেষণা করেছিলেন, যারা ধর্ষণ করে ধর্ষণের জন্য সাজাপ্রাপ্ত ব্যক্তি তাদের উপরে
তারা একটি গবেষণা করেছিলেন, সাক্ষাৎকার নিয়েছিলেন কেন তারা করে, এবং সেখান থেকে যেই কয়েক ধরনের তথ্য এসছে তার মধ্যে যদি আমি একটি আপনাদের বলি যে যারা ধর্ষণ করেছে তাদের কেন করেছে, তাদের একটি উত্তর হচ্ছে যে তারা মনে করেছে নারীরা যখন না বলছে, নারীরা আসলে না দিয়ে হ্যাঁ বোঝাচ্ছে। এবং আরেকটি উত্তর হচ্ছে একটি অংশ মনে করছে যে নারীরা আসলে সে মুখে না বললেও সে ধর্ষণটিকে আনন্দময় মনে করছে বা সে নিজে এনজয় করছে। এবং আরেকটি বড় কারণ হচ্ছে, আরেকটি বড় অংশ তারা বলেছে যে নারীকে তারা ধর্ষণ করেছে বা যে নারীটি ধর্ষণের শিকার হয়েছেন তারা কোনো না কোনোভাবে সেই নারীর পোশাক আশাক আচার আচরণ দেহভঙ্গি বা তার শারীরিক সৌষ্ঠব কোনো না কোনো দিয়ে সে আকর্ষিত বোধ করেছিল বা নারীটি তাকে ইঙ্গিত দিচ্ছে বলে তাদের মনে হয়েছিল। এই যে বাস্তবতা যেটি আজকে থেকে 4 দশক আগে পশ্চিমের দুনিয়ায় উঠে এসেছে, সেই একই ঘোরপাককে আপনি দেখছেন আমাদের দেশে এখনো? শুনেন, এই যে ওনারা যে গবেষণাটা করেছেন, গবেষণার স্বার্থে তো অনেক ছোট ছোট প্রশ্ন করতে হয় অথবা একটা প্রশ্নকে ভেঙে ভেঙে করতে হয়। এই সবগুলি প্রশ্নের একটাই মাত্র প্রশ্ন, সেটা হলো ওই লোকটার মধ্যে মানসিক বিকৃতি আছে কি নেই। এই সবগুলি হলো এক ধরনের মানসিক বিকৃতি। ওই মানুষটা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারছে না অথবা তাকে স্বাভাবিকভাবে চিন্তা করতে শেখানো হয়নি। এটা হলো মূল ঘটনা। না কে হ্যাঁ মনে করে কিনা, সে আনন্দ পায় কিনা, কিন্তু অত্যন্ত বিনয়ের সঙ্গে মাসুদ কামাল আপনার সঙ্গে মানে আমি উত্তর দিচ্ছি, অনেক গবেষণা আছে সেগুলোর সংক্ষেপে দু একটি সারমর্ম হচ্ছে এরকম, মানে আপনি যেহেতু বলছেন এগুলো বিকৃতি, এখন আমরা যদি মিটু আন্দোলনের দিকে ফেরত যাই, হ্যাঁ, সেখানে আপনি আপনার দেশে যদি ফেরত তাকান, আমি ইউরোপ আমেরিকা সব দেশ ভুলে যাচ্ছি, বাংলাদেশের দিকে যদি তাকান যাদের বিরুদ্ধে অভিযোগটা উঠেছে, তাদেরকে কি মনে হয় তারা সকলে বিকৃত? অবশ্যই বিকৃত, সুবেশধারী বিকৃত। এবং ইন্টারেস্টিং হলো এই বিকৃত মানুষগুলিকে আমরা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি এবং মেনে নেওয়ার মাধ্যমে আমরা প্রমাণ করছি যে আমরাও কিছু না কিছু ক্ষেত্রে বিকৃত মানসিকতাকে মেনে নেই। এ ঠিক না, তারা বিকৃত মানসিকতা। একটা শিশুকে একটা আপনার মানে এই তার কাছে যে একটা জিনিস মনে করেন, আপনি দেখেন তার কাছে যে মানে আপনার নিরীহ লোক তার কাছে আশ্রয় চেয়েছে, তার উপরে যখন আপনি একটা মানে বল প্রয়োগ করছেন, একটা মানে লালসা চরিতার্থ করার চেষ্টা করছেন, এটা তো বিকৃতি। সে যে পর্যায়ে হোক না কেন, বিকৃতি কি আপনার শিক্ষিতদের মধ্যে নেই? তথাকথিত শিক্ষিতদের মধ্যে বিকৃতি নেই? তথাকথিত যারা নাকি সমাজ সংস্কারক হিসেবে সমাজে চলাফেরা করেন তাদের মধ্যে বিকৃতি নেই? আছে তো। বিকৃতি বিকৃতি বিকৃতিটা যেই করুক, যদি আমার বাবাও করে সেই ওটাও বিকৃতি। আমার বাবা কি বিকৃতি তার মধ্যে থাকতে পারে না? পারে তো। আমি তো বললাম মূল সমস্যাটা হলো শিক্ষায়। তাকে শেখানোই হয়নি, তাকে শেখানোই হয়েছে এটা তোমার করার অধিকার রাখো তুমি, তাই করতে। এই যে খুশি আপা যে কথাটা বললেন যে একটা দেশ চলছে যে সম্পদের বন্টন হবে ধর্মীয়ভাবে, সংবিধান মতো হবে না, তো ওকে এই কথাটা আপনি সংবিধানে লিখে দেন। আপনি এই কথাটা সংবিধানে লেখেন যে সংবিধানে নারী পুরুষকে সমান অধিকার দেওয়া হলো, তবে এটা কেবল ভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সম্পদ লিখে দেন, তা তো লিখতে পারছেন না ভাই। হিপোক্রেসিটা সব জায়গায়। যারা আজকে ক্ষমতায় আছেন, যারা সংবিধান বানান এবং সংবিধানের চর্চা করেন এবং সংবিধান নিয়ে বড় বড় কথা বলেন, তারা তো হিপোক্রেট। এটা আপনাকে মানতে হবে। আপনি তো পারেন নাই সব জায়গায় করতে। আপনি আপনার ঘরে করতে পারেন নাই। ঘরে আপনি আপনার কন্যাকে শ্রদ্ধা করেন না, মাকে শ্রদ্ধা করেন না। একটা ভদ্রলোক যখন তার সন্তানের সামনে তার স্ত্রীকে অপমান করেন, ধমক দেন, গায়ে হাত তোলা দরকার নাই, যখন ধমক দেন আপনি তাকে সুস্থ বলবেন? ধন্যবাদ মাসুদ কামাল। এই জায়গাটি থেকেই খুশি কবির আপনার কাছে আসতে চাই। মাসুদ কামাল একটি পয়েন্ট তিনি তার এই বক্তব্যের মধ্যে থেকে আমার যেটি মনে হলো, এই যে মেনে নেওয়াটিকে তিনি খুব গুরুত্ব দিয়ে সামনে এনেছেন। যা কিছুই হোক না কেন, এই যে মেনে নেওয়া, নিরন্তর মেনে নেওয়া, এই নিরন্তর মেনে নেওয়ার ভিতর দিয়ে কি আসলে আমরা আমাদের সমাজে এই ধর্ষণের সংস্কৃতিকে টিকিয়ে রাখবার জন্য প্রত্যক্ষে বা পরোক্ষভাবে নিজেরাও মদদ দিচ্ছি?
আমি আমি যখন প্রথমেই আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি প্রথমেই এই কথাটাই বলেছি, যখন যারা একটা অজুহাত খুঁজে যে পোশাক বা চলাফেরা বা ওর চরিত্র সঠিক ছিল কি ছিল না, তার মানে তারা কিন্তু এই ধর্ষণকে মেনে নিচ্ছে শুধু না, এটাকে তারা উৎসাহিত করছে, এটাকে তারা গ্রহণ করছে, আর এটাকে স্বাভাবিক বলে এটাকে করছে, যেটা অন্যদেরকে উৎসাহিত করা হয়। আপনার আগের আলোচনায় একটা আমি খালি বলবো যে অনেক আগে 70 দশকের প্রথম দিকে একটা বই লিখেছিল অ্যাঞ্জেলা ডওয়ার্কেন। সেখানে সে দেখেছিল যে পর্নোগ্রাফির সাথে রেপের আর ভায়োলেন্সের সম্পর্কটা কি, সেটা সে খুব স্পষ্টভাবে নিয়ে আসছিল। তখন থেকেই কিন্তু আলোচনা যেগুলো আপনি বলছেন যে এগুলো কিন্তু আসছে, এই যে পর্নোগ্রাফি যে এখন চলে আসছে, আর পর্নোগ্রাফি অনেক ধরনের রূপে আসছে। একটা স্ট্রেট পর্নোগ্রাফিতে আসছে, আর একটা হচ্ছে আমি যেটা দেখছি সেটার মধ্যে একটা পর্নোগ্রাফিক ইঙ্গিত ঢুকিয়ে দিয়েছে, যেটা একটা সুরসুরি দেয়, আর সেটাকে মনে করা হচ্ছে যে এটাই বোধহয় স্বাভাবিক। এখানে কি একটু আমি আপনাকে মনে করিয়ে দিতে পারি, মানে এটা পর্নোগ্রাফি নয়, কিন্তু আপনি যেটি বলছিলেন যে বিকল্পভাবে ছদ্মাবরণে আমাদের সমাজের ধাপে ধাপে কত রকম ভাবে প্যাট্রিয়ার্কি বলুন, মিসোজিনি বলুন, মানে পুরুষতান্ত্রিক নানান উপাদান ছড়িয়ে রয়েছে। একটি গান খুবই জনপ্রিয়, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? দোষ আছে কিনা আপনার কি মনে হয়? না না, এই যে এই ধরনের গান যেগুলো আছে, সেই গানগুলো কিন্তু আরো অনেক গান আছে। হ্যাঁ, এটা তো আপনি একটাই বললেন, কিন্তু অনেকগুলো গান আমাদের দেখতে হবে, বুঝতে হবে যে আসলে এটা আমাদের মস্তিষ্কের কি ভেতরে কি মেসেজ ঢুকাচ্ছে, কি বার্তা ঢুকাচ্ছে, আমার চিন্তার ক্ষেত্রের মধ্যে কি নিয়ে আসছে, কেন এই ছেলেগুলো মনে করে যে তারা ধর্ষণ করলে তারা পুরুষত্বটাকে প্রমাণ করতে পারছে। একটা মেয়ে তার বন্ধুর সাথে কথা বলবে, বন্ধুর বাসায় যাবে, তার মানে তাকে সে ট্রাস্ট করে, বিশ্বাস করে। কিন্তু এই পুরুষ ওই বিশ্বাসের জায়গাটাকে আর ধরছে না, তার উপরে এমন অত্যাচার করা হচ্ছে যে সে তাকে রক্তক্ষরণ ইসেতে মারা যেতে হয়েছে। খুশি কবির, এই বিশ্বাস এবং অবিশ্বাসের প্রশ্নে একটু এখানে থেমে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার কাছে যাব, তারপর আবার এই একই জায়গায় ফেরত আসব। দর্শক, আপনি আমাদের সঙ্গে লাইনে আছেন, আপনার নামটি বলে প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ আখতার হোসেন, আমি শাহজাদপুর থেকে বলছি। জি, প্লিজ বলুন। আমার প্রশ্নটা হলো যে উচ্চবিত্ত এবং কি উচ্চ মধ্যবিত্ত যারা আছে, ওই মেয়েগুলি যদি আরেকটু স্বাভাবিকভাবে চলাফেরা করে, তাহলে আমরা বিভিন্ন মার্কেটের সামনে দেখি তাদের উচ্ছৃঙ্খলতা, যেভাবে তাদের চলাচল মানে অস্বাভাবিক। অস্বাভাবিকতাটা কি একটু বলবেন? অস্বাভাবিক যে তার যে ড্রেস আপটা, যে কাপড় চোপড় এত আপনার মানে বলা যায় না এরকম ভাবে কিরকম কাপড় চোপড় তারা পরে একটু বলবেন, তাহলে আমাদের যারা অতিথি তাদের বুঝতে সুবিধা হতো, উত্তর দিতে সুবিধা হতো। যেরকম আপনার একটা গেঞ্জি টি শার্ট, যেটা টি শার্ট ইউজ করে, মানে তার পুরা দেহের পুরা প্রতিটা অঙ্গ এরকম দেখা যাচ্ছে। আপনি একটা যে সামাজিক মেয়ে যারা আছে ধার্মিক, দেখবেন যে পুরা আপনি বোরকা পরে, হিজাব পরে কিভাবে চলাচল করে, কিন্তু এটার পুরাটাই বিপরীত। আপনি মনে করছেন সবার কি এরকম বোরকা পরা উচিত? জি, ধন্যবাদ, ধন্যবাদ। এবারে আমরা প্রশ্নের উত্তরের জন্য যেতে চাই। খুশি কবির, আপনি আলাপে ছিলেন, আপনি শুনছেন, উনি কয়েকটি পয়েন্ট আউট করে বলেছেন। তারা যে পোশাক পরে কোট আনকোট, সেগুলো তিনি বলছেন অশ্লীল, এবং এই অশ্লীলতা কোট আনকোট দেখলে তাদের মধ্যে এক ধরনের কোট আনকোট অস্বস্তি তৈরি হয়। খুশি কবির, আপনার মন্তব্য, বক্তব্য, উত্তর। বিষয় ওনাকে আমি একটু বলতে চাচ্ছি যে উনি যদি সবগুলো একটু পত্রিকাগুলো পড়েন এবং দেখেন যে ধর্ষণ করা হয়েছে যাদের উপর, অধিকাংশ কিন্তু এই ধরনের পোশাক পরা না। গ্রামের মহিলারা, বোরখা পরা মহিলারা, মাদ্রাসার ছাত্রীরা, হিজাব পরা মহিলারা, অনেকে, অধিকাংশ, আমি বলছি না সবাই, অধিকাংশ সেটা। তার মানে পোশাক কিন্তু বিষয় না।
একজন বয়স্ক মহিলাকেও যেরকম ধর্ষণ করা হচ্ছে, একটা ছোট শিশুকে তার যৌনলিঙ্গটা ব্লেড দিয়ে কেটে তারপরে তাকে ধর্ষণ করে সেখানে হত্যা করাও হচ্ছে। এইটা তো পোশাকের সাথে কোনো সম্পর্ক না। আর আমি ওনাকে খালি জিজ্ঞেস করবো, পুরুষরা যখন টাইট টি শার্ট পরে, পুরুষরা যখন তাদের বুক খুলে হেঁটে বেড়ায় সব জায়গায়, আমরা তো উত্তেজিত হই না। আমরা তো যথেষ্ট আমাদের মধ্যে নিয়ন্ত্রণের অবস্থাও আছে। আমরা মানুষ, আমরা আসলেই মানুষ। আপনারা কি মানুষ হতে পারছেন না? আপনারা তো যেভাবে যে পোশাক আর যে শার্ট গুলো ট্রান্সপারেন্ট শার্ট পরে ঘুরে বেড়ান, আমরা তো এটা নিয়ে কোনো আপত্তি তুলেন না। আমি খালি বলি যে আপনার হয়তো টেস্ট খারাপ, সেটা আমার মনের কথা, কিন্তু সেটা জন্য আপনার উপর তো ঝাঁপায় পড়বো না সব নারীগুলো। তো এইগুলো তো আপনারা কেন পড়েন? এইগুলো পড়লে তার মানে আপনাকে সব নারীগুলো ধরে আপনাকে পিটাবে, আপনার কাপড় ছিঁড়ে দিবে, এটা কি জায়েজ? এই ধরনের বক্তব্য আর এই ধরনের যুক্তি একেবারে ভিত্তিহীন। আর আপনি দেখেন যে ধরনের ধর্ষণগুলো হচ্ছে, একটার পর একটা গণধর্ষণ, এখানে বোরখা পরিহিত নারীদের উপর করা হচ্ছে, এখানে মাদ্রাসা ছাত্রীদের উপর করা হচ্ছে, সব ধরনের মেয়েদের। আমি বলছি না যে যারা ওয়েস্টার্ন পোশাক পরে তাদের উপর হচ্ছে না, সেটা আমি বলছি না। আমি বলছি যে নারী মানে নারী, সে বোরখার অধীনে থাকলেও সে নারী। সে হচ্ছে ওই আমরা আগে যে আলোচনা করছিলাম নিয়ন্ত্রণ, তাকে আমি যৌন একটা বস্তু হিসাবে দেখছি। আর সে যে পোশাকই পরুক, সে নারী, সে যৌন বস্তু, যার উপর আমি নিয়ন্ত্রণ করব। ধন্যবাদ খুশি কবির। এখন প্লিজ আপনারা নিজেদের, খালি ওনাকে একটু বলবো যে আপনারা নিজেদেরকে একটু মানুষ হতে শিখেন। হ্যাঁ, এখন একটু শেখার সময় আসছে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই চান না যে আপনাকে আমরা অন্য ভাবে দেখি। অনেক ধন্যবাদ খুশি কবির। এই একই প্রশ্নে আপনার কি কোনো উত্তর দেওয়ার যোগ করবার আছে মাসুদ কামাল? হ্যাঁ আছে, থাকবে না কেন। দেখেন আসলে না, মানে ভদ্রলোক যে কথাটা বললেন, এইভাবে আসলে মানে ভাবনাটাই আসলে আমি মনে করি এক ধরনের, যিনি চিন্তা করছেন এটা তারই সমস্যা। কারণ আপনি দেখেন, আপনি যদি নিউ মার্কেটে যান, যে কোনো উনি তো মার্কেটের কথা বললেন, মার্কেটে অনেক শ্রমিক টাইপের লোক থাকে, খালি গায়ে থাকে, একদম খালি গায়ে। মানে পোশাক কি ব্যক্তির একান্ত ব্যক্তিগত রুচির অধিকার নয়? পোশাক একান্ত ব্যক্তি, যে দেখে যিনি রিয়েক্ট করছেন তার সমস্যা তার। আবার দেখেন, আমি বললাম না, পুরো সোসাইটিতে কতগুলো জিনিস হয়ে গেছে। একটা সিম্পল একটা উদাহরণ দিই। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকায় এই যে গত পরশু যে ঘটনাটা, এই ঘটনাটার 2 দিন আমি রিপোর্ট দেখলাম। রিপোর্টের শিরোনামটা কি জানেন? ইংরেজি মাধ্যমের ছাত্রী। আচ্ছা, ইংরেজি মাধ্যমের ছাত্রী লিখে ওনারা কি বুঝাতে চেয়েছেন? যে ইংরেজি মাধ্যমের ছাত্রী মানে বেপরোয়া, উচ্ছৃঙ্খল। তার মানে কি, ইংরেজি মাধ্যমের ছাত্রী হওয়াটার মাধ্যমে উনি পাঠকের মনে কি বলতে চাচ্ছেন, পাঠকের মনে কোন দৃশ্যকল্প তৈরি করছেন? তিনি কি সুস্থতা? এর সঙ্গে কি আরো কিছু, মানে এই জায়গাটাতেই হয়তো আবদ্ধ না হয়ে আরো কোনো কিছু হতে পারে কিনা? যে ইংরেজি মাধ্যম বলতে একটু উঁচু ক্লাস বোঝায় কিনা? উঁচু ক্লাস বোঝায় না। ইংরেজি মাধ্যম বলতে বোঝাচ্ছে যে এরা উচ্ছৃঙ্খল, এরা বেপরোয়া, এরা বন্ধুদের সঙ্গে হইচই আড্ডা দেয়। এইগুলি বলার মাধ্যমে তারা কিন্তু অপরাধের মাত্রাটাকেই অন্যদিকে নিয়ে যাচ্ছে, অপরাধের চরিত্রটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। ওই জায়গায় আমরা যাব তার আগে যেহেতু আমাদের দর্শক একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ তিনি হলেন আমাদেরই এই সমাজেরই আর যেই ৯৯% আছেন তাদেরই প্রতিনিধিত্ব করছেন। এই জায়গায় যদি আমি আর একটু ফেরত যাই, ধরা যাক একজন যিনি এমন পোশাক পরে আছেন, মানে উনি তো যে বর্ণনা দিলেন জিন্স আর টি শার্ট তো একটি স্বাভাবিক পোশাক, ঘরে বাইরে সকলেই সেটি পরে। তো আর এর বাইরে ধরা যাক কেউ যদি খুব এমনই পোশাক পরে আছেন যেটি সমাজে নুইসেন্স তৈরি করতে পারে কোনো একটি কমিউনিটিতে, তো নুইসেন্স তৈরি করার মতন পোশাক যদি হয়, বা এমনকি সে যদি নগ্ন গায়েও হয়, তাকে কি ধর্ষণ করা যায় কিনা? বা ওই রকম পরিস্থিতিতে ওই কমিউনিটির মানুষ, পুরুষদের কি দায়িত্ব, ধর্ষণ করা নাকি মানে আর কি? আমি একটু বুঝতে চাই। না, আপনি ধর্ষণ করলে তো আপনি আপনার ক্যারেক্টারটা প্রমাণ করলেন, তাই না? আপনি যদি মনে করেন যে ওনার এই পোশাকটা আমার সমাজের জন্য ক্ষতিকর, যদি মনে করেন, তাহলে সেটা আপনি তাকে বলতে পারেন, অথবা আপনি অন্য কোনো ব্যবস্থা নিতে পারেন। আইন প্রয়োগকারী সংস্থাতে বলতে পারেন এই লোকটা সমাজের জন্য ক্ষতিকর পোশাক পরতেছে, যদি আইনের মধ্যে সেটা পরে উনি ব্যবস্থা নেবেন। কিন্তু এইটা কিন্তু ধর্ষণ করার ক্ষেত্রে কোনো অজুহাত হতে পারে না।
কেউ যখন এটা বলে, দেখেন আমি একটা কথা বলি, সমস্যাটা কোথায়? উনি যে কথাটা বললেন, উনি তো বললেন এবং উনি কিন্তু আশেপাশের লোকজন শুনলেন, এই আপনার টেলিভিশনের মধ্যে আরও অনেকে শুনলেন। তাহলে কি হলো? এটা কিন্তু একটা পক্ষ দাঁড়িয়ে গেল। খুশি হবে একটা কথা উত্তর দিলেন, আর একটা পক্ষ দাঁড়িয়ে গেল। এই বিষয়তে কোনো পক্ষ থাকার সুযোগ নেই। ধর্ষণের ক্ষেত্রে তো কোনো পার্টি হওয়ার সুযোগ নেই। ধর্ষণটা সবার জন্য ক্ষতিকর, যে ধর্ষক তার জন্য ক্ষতিকর। এইখানেই একটি গুরুত্ব, মানে আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আলোচনাটা গুটিয়ে নিয়ে এসে আমরা কিছু সমাধানের অন্তত পরামর্শ 2-4টা পয়েন্ট বের করতে চাই। এই জায়গা থেকে জানতে চাই, যেখানে আপনি বলছেন কোনো দ্বিধা, এই ইস্যুতে কোনো বিতর্ক থাকবার কোনো সুযোগ নেই, যেই দেশে এত এত গণমাধ্যম এবং দিনভর রাতভর নানান রকমের প্রোগ্রাম হচ্ছে, সরকার নানান উদ্যোগ নিচ্ছে, পুলিশ নানান উদ্যোগ নিচ্ছে, এরপরও এই যে প্রশ্নটি দুটিকে আমি খুবই স্বাগত জানাচ্ছি, কারণ এই তো আমাদের জনসমাজ। তো এই জনসমাজের মনে বা তার ভাবনা, তার মনোভঙ্গি এখনো কেন এমন, কেন পাল্টানো যায়নি? কি করলে পাল্টানো সম্ভব? পাল্টানো যায়নি এই কারণে যে পাল্টানোর চেষ্টাই হয়নি। ওকে, এটা হলো বেসিক কথা। পাল্টানোর কোনো চেষ্টাই হয়নি, না রাষ্ট্রীয় পর্যায়ে, না সামাজিক পর্যায়ে, না শিক্ষা আয়তনে কোনো চেষ্টাই হয়নি। চেষ্টাটা হওয়া জরুরি ছিল এবং এটা রাষ্ট্রকে উদ্যোগ নেওয়া উচিত ছিল যে এটা করা যাবে না। এটা খালি আইন করে দিলাম, আপনি আইন করছেন ভাই, আইন এক জিনিস, আইনের প্রয়োগ আরেক জিনিস। আপনার আইন তো প্রয়োগ হয় না। আপনার কাছে আবারও আসবো খুশি কবির। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আপনার শেষ মন্তব্য, বক্তব্য জানতে চাই। এই যে তাহলে আমরা যেই বাস্তবতায় দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে আমরা এই জাল কি করে ছিন্ন করে এই জাতিকে, নারী এবং পুরুষকে বের করে নিয়ে আসতে পারি? আপনার কি পরামর্শ? না, আমার মনে হয় এ ধরনের আলোচনা যেরকম দরকার, আমি যে সংস্থার সাথে জড়িত, আমরা তো গ্রামে গঞ্জেও কাজ করছি এবং সেখানে আমরা কিন্তু নারী আর পুরুষ আর কন্যা সন্তানদের নিয়েও কাজ করছি, অ্যাডোলেসেন্স যারা, এবং সেখানে কিন্তু আমরা পরিবর্তন দেখছি যে আসছে। সবকিছু যে পরিবর্তন হয়ে গেছে সেটা না, কিন্তু পরিবর্তন হওয়ার আমি পদক্ষেপগুলো দেখছি। মেয়েদের মধ্যে একটা উৎসাহ, সাহস। আমি একটা উদাহরণ দিই যে আমার কাছে এসে বললো আমরা কারাটে শিখতে চাই। বলছি তুমি এখানে গ্রামে কোথা থেকে একটা কারাটে শিক্ষক পাবে? ওই পাশে উপজেলা শহরের একজনকে পেয়েছে, এসে বলছে যে আমরা পেয়ে গেছি খালামণি, আমরা পেয়ে গেছি। বলছি ঠিক আছে, তাহলে আমি ওই শিক্ষকের বেতনটা দেব, তোমরা কারাটে শিখো। তারা কারাটে শিখছে, তারা সাইকেল চালাতে শিখছে। নোয়াখালী, লক্ষ্মীপুরের মতো জায়গায় যেখানে মেয়েরা আগে কোনোদিন ছাতা, বোরখা এবং রাত ছাড়া বের হতো না, সেখানে মেয়েরা সাইকেল চালাচ্ছে ছেলেদের সাথে একসাথে, এবং তারা এইসব বাধাগুলো ভাঙছে। কেউ তাদেরকে প্রশ্ন করলে তারা উত্তর আর জবাবগুলো দিচ্ছে, তাদের মাদের আর বাবাদের শিখাচ্ছে, বাবা মাদেরকে আমরাও শিখাচ্ছি যে এই পরিবর্তন। এটা তো একমুখী পরিবর্তনের কথা আপনি বললেন খুশি কবির, মানে যে নির্যাতিত, যে নিপীড়িত, তার উপরেই একটা দায়, একটা চাপ পড়েছে যে তুমি বদল হও, এটা একমুখী। আর কি আছে পরামর্শ? না 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 না, আমি বলছি পুরুষদেরকেও, আমরা প্রত্যেক পুরুষদেরকে বলছি যে তোমাদের মানসিকতা বদলাও। আমি অনেকবারই অনেক সময় বলেছি, আমি যদি পুরুষ জাতি হতাম, আমি অত্যন্ত লজ্জাবোধ করতাম যে আমাকে দেখে লুকায় রাখতে হবে, আমাকে দেখে ঢেকে রাখতে হবে, আমাকে দেখে ঘরের মধ্যে ঢুকতে হবে, আমাকে দেখে ভয় ভীতি পেতে হবে, আমাকে দেখে আমি স্বাভাবিক একটা মানুষ হতে পারবো না। এইটা কেন? এইটা পুরুষরা কি এরকম একটা জন্তু নাকি যে যাকে ভয়ের একটা কারণ হতে হবে? আমরা একসাথে বসবাস করব, একসাথে থাকবো। আমাদের সমিতির সাথে যারা আছে পুরুষরা, তারা বাড়ির কাজ করছে, প্রথমের দিকে ওরা করতে চাইতো না, একটু লজ্জা বোধ করতো। এখন তারা কাপড় কাচ্ছে, রান্না করছে, ঘর গুছাচ্ছে, একসাথে মিলে কাজ করছে। এই যে ভাঙছে যে, এবং তাদেরকে সমাজ গ্রহণও করছে, নেতৃত্বেও নিচ্ছে, তার মানে সম্ভব। আমি বলছি না যে এটা সম্ভব না। পুরুষদের মানসিকতা অবশ্যই পরিবর্তন করতে হবে। আমি এই মেসেজটা স্পষ্ট দিতে চাই যে মেয়েদেরকে, বিশেষ করে ইয়াং মেয়েদেরকে, তোমরা তোমাদের নিজেদের সম্পর্কে একটু সচেতন হও, বোঝো। না মানে না, আর না বলার অধিকার তোমার শক্তভাবে আছে, এবং তুমি এটা চিৎকার করে নাটা বলবা।
এবং তুমি এটা বোঝা বাদে তোমার নাম মানে না, মানে কনসেন্ট, যেটা ইস্যু হলো কনসেন্ট, এই কনসেন্টের ব্যাপারটা স্বামী স্ত্রীর মধ্যেও এই কনসেন্টের ব্যাপারটা আসতে হবে। এটা সব দিকেই কিন্তু এই জায়গাটা আসতে হবে। নারীদেরকে বুঝতে হবে যে আমি এটাকে গ্রহণ, আমি শেষ 2 লাইন, 1 মিনিট, নারীদেরকে বুঝতে হবে যে তাকেও তার নিজের অবস্থান, সে যেটাকে তাকে যে শেখানো হয়েছে সেটা থেকে তাকে পরিবর্তন হতে হবে। আর সবচেয়ে বড় হলো পুরুষরা, প্লিজ আপনারা একটু মানুষ হতে চেষ্টা করেন, আমাদেরকেও মানুষ হিসেবে দেখতে শুরু করেন, তাহলে আর ধর্ষণ হবে না। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ খুশি কবির। আপনার কাছে আসতে চাই মাসুদ কামাল, আপনার শেষ বক্তব্য যেখানে আপনাকে থামিয়েছিলাম, আপনার পরামর্শ। না, আমার পরামর্শ হলো কি যে আমি এই অনুষ্ঠান থেকে দেশের সমস্ত পুরুষদেরকে প্রতি আমার একটা আহ্বান থাকবে, আপনি আপনার ঘর ঠিক করেন। আপনার ঘরের আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার কন্যা, এদেরকে মানুষ হিসাবে সম্মান করতে আজকে থেকে শুরু করেন। কেন করবে? এটা যদি আপনি করেন তাহলে আপনার পুত্রটা ধর্ষক হিসেবে আর জেলে যাবে না। আপনার সাথে আপনার পুত্রটা এখান থেকে শিক্ষা নেবে যে এদেরকে সম্মান, যারা নাকি নিজের ভাইকে, নিজের বোনকে, মাকে, কন্যাকে মানুষ হিসেবে মানে সম্মান করতে না পারেন, ওনারাই কিন্তু এই কাজগুলি করেন। বেসিক্যালি এটা করতে হবে। আর এটা হলো, আমি সবসময় বলি ভাই, সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হলো সংসার, ফ্যামিলি, পরিবার থেকে শিক্ষাটা আসতে হবে। সেই শিক্ষাটা আসে না আমাদের এখানে। আমাদের পরিবারের গৃহকর্তারা ওই সমস্ত কথাবার্তা বলে, জিন্সের প্যান্ট পরেছে, অমুক পরেছে। তো এই শিক্ষা, এটা যিনি বলেন ওনার সন্তান কিন্তু এই শিক্ষাটাই পান। অনেক ধন্যবাদ মাসুদ কামাল, খুশি কবির, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে আজ আমরা কথা বলছিলাম ধর্ষণ অপরাধের পূর্বাপর এই নিয়ে, এবং আমাদের অতিথিদের আলোচনা থেকে যদি সংক্ষেপে 2-1টি পয়েন্ট বলা যায়, যে ধর্ষণ এমন একটি অপরাধ যেটি ব্যক্তি দ্বারা হলেও যেটি আসলে শুধু ব্যক্তির উপর নির্ভর করে না, কে কোন সমাজে আছে এবং তার সেই অপরাধটি বা অপরাধের মনোজগৎ যেভাবে গঠিত হয়, সেখানে পরিবার, রাষ্ট্র, সমাজ সব কিছুর প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে কোনো নারী তার পোশাক নির্বাচন করবার এবং সে নিজে কি করবেন কি করবেন না এবং কোন বন্ধুর সঙ্গে মিশবেন কি মিশবেন না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবারও অধিকার তার রয়েছে। এবং সেই অধিকার থাকার পর তাকে যদি কারোর ভালো না লাগে, তার পোশাকও যদি কারো ভালো না লাগে, তার মানে এই নয় চাইলেই কোনো পুরুষ তাকে উত্ত্যক্ত করতে পারে বা তাকে ধর্ষণ করতে পারে। ধর্ষণ মানে অপরাধ। এই বার্তাটি আজকে আমাদের যারা অতিথি আছেন তারা দিতে চেয়েছেন। আশা করি অতিথি এই তাদের বক্তব্য থেকে সুপ্রিয় দর্শক আপনারাও অন্তত এই বক্তব্যটুকু নিজেরা ধারণ করবেন যে নিজের ঘরে নিজের সন্তান সন্ততি যারা রয়েছেন, ছেলে এবং মেয়ে উভয়কেই মানুষ হিসেবে, সুনাগরিক হিসেবে গড়ে তুলবার জন্য আমরা আমাদের দায়িত্বটুকু পালন করব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেশের কথা দশের কথার সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।